এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ঈদের দিনে নতুন মিসাইল দিয়ে ইরানের ভয়াবহ হামলা, আগুনে পুড়ছে ইসরায়েলের তেল শোধনাগার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সাব্বাস শ্রীলঙ্কা, একটা খবরের শিরোনাম দেখে সাব্বাস দিলাম শ্রীলঙ্কাকে। কেন? যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ বিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা। চিন্তা করছেন? শ্রীলঙ্কা মুসলিম দেশ না, সেখানে আমাদের আরব দেশগুলো কি পা চাটতেছে, আমেরিকা আর ইসরায়েলের। সেখানে শ্রীলঙ্কা মতন দেশ, যেখানে বলতে গেলে 90% বা তার উপরে হচ্ছে হিন্দু, তবে এটা কিন্তু বামপন্থী সরকার, যথেষ্ট ধর্মনিরপেক্ষ। এটা ভারতের ওই বিজেপি সরকারের মতন সরকার না। এদিকে পঞ্চম প্রজন্মের বিমানে হিট করে ঝাঁজ দেখালো ইরান। মার্কিন দাম্ভিকতার শেষ হতে চলেছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের হামলায় ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ফাইটার জেট F-35। তেহরানের এমন দাবির পর থেকেই আলোচনায় 5th জেনারেশনের যুদ্ধ বিমানটি। স্টেলথ প্রযুক্তি ও বিমানের ভেতরে অস্ত্র বহনের সুযোগ থাকায় খুব সহজেই এটি এড়িয়ে যেতে পারে শত্রুপক্ষের রাডার। আর এর বহুমুখী প্রযুক্তির ফলে একই সাথে চারদিকে নজর রাখতে পারেন পাইলট। এছাড়া বিভিন্ন ধরনের আধুনিক ক্ষেপণাস্ত্র, স্মার্ট বোমা বহনে সক্ষম এই যুদ্ধ বিমান। এদিকে অবিশ্বাস্য ঘটনা, ট্রাম্পের বিরুদ্ধে বড় অভিযোগ নেতানিয়াহুর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আমেরিকা ইসরায়েলের মতো শক্তিকে হরমুজ প্রণালীতে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান। আর এই শক্তি ইরান পাচ্ছে কোথা থেকে জানেন? এই হরমুজ প্রণালীর নিচেই পশ্চিমাদের জন্য সাক্ষাৎ দোজক বানিয়ে রেখেছে খামেনির দেশ। সেই দোজকের আগুনেই জ্বলছে পশ্চিম। এদিকে আরও ইরানি ক্ষেপণাস্ত্র আসার সতর্কতা, ইসরায়েলে বারবার সাইরেন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। তবে ঈদের দিনে একটু খারাপ সংবাদ বাংলাদেশের জন্য, যারা আমরা বাংলাদেশের নাগরিক আছি। তবে এই খারাপ সংবাদটার পেছনে একটা কারণ হচ্ছে ইরান। এখন আমরা যদি বিশ্লেষণ করি, ইরানকে নিজে নিজে এই ঘটনাগুলো ঘটাইছে নাকি ইরানকে বাধ্য করা হয়েছে? বাস্তবতা হচ্ছে ইরানকে বাধ্য করা হয়েছে। ইরান নিজেদের পয়সা দিয়া তারা সামরিক খাতে, প্রযুক্তি খাতে, মহাকাশ খাতে, পারমাণবিক খাতে নিজেদেরকে ডেভেলপ করছে, যেমন পৃথিবীর অন্যান্য শক্তিশালী 10টা দেশ করে। তবে যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র, সো এখানে সমস্যা হচ্ছে পশ্চিমাদের সমস্যা। এবং নতুন খামেনির নির্দেশে একের পর এক মিসাইল হামলা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে গুড়িয়ে দিয়ে তাদের কড়া জবাব দিচ্ছে তেহরান। এছাড়াও আলী খামেনির মৃত্যুর পর সৌদি আরব যেন তাদের কাছে প্রকাশ্য শত্রু হিসেবে পরিগণিত হয়েছে। আর তাই ইরানের উপর হামলা চালাতে ট্রাম্পকে বারবার উস্কানি দেয় শুরুতেই সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে ভয়াবহ হামলা করে সেটিকে বন্ধ করেছে ইরান। আর সেই হামলার পর সেখানকার আরো দুটি তেল শোধনাগারে হামলা করায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে বেশ বিপাকে পড়েছে সৌদি যুবরাজ সালমান। তবে ট্রাম্প নিষেধ করার পরও গত কয়েকদিন আগে ইরানের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হঠাৎ করে আক্রমণ করায় এবার ইসরায়েলের ওপর চরম ক্ষেপেছে ইরান। আর তাই প্রতিদিনই সেখানে একের পর এক শক্তিশালী মিসাইল ছুড়ে তাদের ধ্বংস করার মিশনে নেমেছে ইরানি বাহিনী। আর সেই হামলায় চারদিকে অনবরত সাইরেন বাজছে, আর মিসাইলের আঘাতে বাড়ছে ক্ষয়ক্ষতি ও আহত নিহতের সংখ্যাও। যদিও সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর, তবে পবিত্র ঈদের দিনও যেমন থেমে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, তেমনি বসে নেই ইরানও। তাদের দেশে হামলা করায় এবার নতুন ভয়াবহ মিসাইল দিয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা শহরের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। আর তাতে আগুন লেগে সেটি দাউ দাউ করে জ্বলছে। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর নাম অনুসারে তৈরিকৃত নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে এই হামলা চালিয়েছে ইরান। আর বিষয়টি জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি, নতুন উৎক্ষেপিত নাসরাল্লাহ মিসাইলটি মাল্টি ওয়ারহেড যুক্ত, যা ভারী বিস্ফোরক বহনে সক্ষম। যুদ্ধ শুরুর পর 66 দফায় ইসরায়েলে হাইফা ও আশদোদে জ্বালানি স্থাপনা টার্গেট করে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়ে আইআরজিসি। আর তার অন্তত একটি মিসাইল আঘাত হানে হাইফার তেল শোধনাগারে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হামলার মুহূর্ত, আর তাতে ব্যাহত হয় প্ল্যানটির সাময়িক কার্যক্রম। এছাড়াও তেল আবিব, জেরুজালেম সহ উত্তর ও দক্ষিণ ইসরায়েলেও হামলা চালিয়েছে ইরান। অবশ্য এবারই প্রথম নয়, গত বছরও ইরানের সঙ্গে যুদ্ধের সময় হাইফার তেল শোধনাগারে হামলা চালিয়েছিল ইরান। এদিকে পঞ্চম প্রজন্মের বিমানে হিট করে জাহাজ দেখালো ইরান। মার্কিন দাম্ভিকতার শেষ হতে চলেছে। যে যুদ্ধ বিমানকে ভাবা হতো অজেয় ও অদৃশ্য, সেই মার্কিন দম্ভের প্রত্যেক F-35 যুদ্ধ বিমান এখন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার নিপুণ শিকারে পরিণত হয়েছে। 19 মার্চ শেষ রাতে ইরানের কেন্দ্রীয় আকাশসীমায় ঘটে যাওয়া এই ঘটনা সামরিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় সূচনা করল। ইরান এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 2:50 তাদের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাডারে ধরা পড়ে এই মার্কিন ঘাতক। নিমিষেই ধেয়ে যায় ইরানি ক্ষেপণাস্ত্র। তেহরানের দাবি, আঘাতটি এতটাই জোরালো ছিল যে বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা শতভাগ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করে আসছিল যে তাদের F-35 প্রযুক্তিকে টেক্কা দেওয়ার সক্ষমতা কারণেই। কিন্তু গত ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর শুরু হওয়া এই সংঘাত এবার নতুন রূপ নিল। 125টিরও বেশি ড্রোন ভূপাতিত
পরাজিত করার পর এবার সরাসরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানে আঘাত এনে ইরান প্রমাণ করল তাদের আকাশ সীমা এখন এক দুর্বিদ্ধ এক দুর্গ। এদিকে পেন্টাগন শুরুতেই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও মার্কিন সংবাদ মাধ্যম CNN আসল সত্য ফাঁস করে দিয়েছে। সূত্রের বরাতে নিশ্চিত করেছে ইরানের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ওই F-35 বিমানটি পশ্চিম এশিয়ার একটি মার্কিন গাড়িতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। এ যেন অবিশ্বাস্য ঘটনা। ট্রাম্পের বিরুদ্ধে বড় অভিযোগ নেতানিয়াহুর। এ যেন গাছে মই কেড়ে নেওয়ার মতো ঘটনা। শর্ত হাসিলের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে যেন দূরত্ব রাখতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রীতিমতো অস্বীকার করে বসেছেন চলমান ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইন্ধন যোগানোর কথা। ইরানের সঙ্গে যুদ্ধে যখন রীতিমতো হিমশিম খাচ্ছে আমেরিকা, তখন মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টিকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন মন্তব্যে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য। কেননা আমেরিকা ইসরায়েলের ঘনিষ্ঠতার কথা কারোই অজানা নয়। যে কোনো অপকর্মে আমেরিকা এবং ইসরায়েল সবসময় থেকেছে একে অপরের পাশেই। সেই ইসরায়েল যেন এবার মুখ ফিরিয়ে নিল আমেরিকা থেকে, যেন আভাস দিতে চাইছে পরিস্থিতি পরিবর্তনের সবচেয়ে কাছের বন্ধুত্বের সম্পর্কেও ধরতে পারে ফাটল। তবে নেতানিয়াহু যতই অস্বীকার করুক না কেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে শুরু থেকেই ছিল ইসরায়েলের সম্পৃক্ততা। অনেক বিশ্লেষকদের মতে গেল বছরের 12 দিনে ইরান ইসরায়েল যুদ্ধের প্রতিশোধ নিতে শহীদ আয়াতুল্লাহ খামেনির দেশকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন নেতানিয়াহু। আরব দেশ ওমানের মধ্যস্থতায় যখন আলোচনার টেবিলে বোঝাপড়ার পথে এগোচ্ছিল আমেরিকা ইরান, তখন পর্দার আড়ালে যাবতীয় কলকাঠি নাড়ছিল গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা ইসরায়েল। আলোচনার মাঝেই ইরানে হামলা চালানোর জন্য নেতানিয়াহু প্ররোচিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যার ফলাফল হিসাবে চলতি বছরের 28শে ফেব্রুয়ারি অপারেশন এপিক থিওরি নামে ইরানের যৌথ হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। এদিকে আরও ইরানি ক্ষেপণাস্ত্র আসার সতর্কতা, ইসরায়েলে বারবার সাইরেন। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা বলছে ইরান থেকে আরও একটি দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য মতে আগত ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করার পর প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে কাজ শুরু করেছে। একই সঙ্গে সম্ভাব্য হামলার কারণে দেশটির মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। শুক্রবার জুড়ে পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে সারা দেশে অন্তত 10 বার বিপদ সংকেত বা সাইরেন বাজাতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এর পাশাপাশি উত্তর ইসরায়েলেও উত্তেজনা বাড়িয়ে তোলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের টানা রকেট হামলা। তবে এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা তুলনামূলকভাবে কম হলেও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাত ও প্রতিরোধ ব্যবস্থার কারণে বড় ধরনের ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে একটি স্পর্শকাতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন আকাশে প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণের খুব কাছাকাছি এলাকায় পড়ে। এই ঘটনায় মসজিদ সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, আল আকসা মসজিদ বর্তমানে ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিভিন্ন সময় সেখানে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়। তথ্যসূত্র আল জাজিরা। আমেরিকা ইসরায়েলের মতো শক্তিকে হরমুজ প্রণালীতে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান। আর এই শক্তি ইরান পাচ্ছে কোথা থেকে জানেন? এই হরমুজ প্রণালীর নিচেই পশ্চিমাদের জন্য সাক্ষাৎ দোজক বানিয়ে রেখেছে খামেনির দেশ। সেই দোজকের আগুনেই জ্বলছে পশ্চিম। পৃথিবীতে কিছু জায়গা আছে যার সৌন্দর্যই হয়তো তার জন্য কাল হয়ে দাঁড়ায়। মানুষ সেখানে ছুটে যায় মুগ্ধতা নিয়ে আর ফিরে আসে ধ্বংসের বীজ বুনে। ইরানের কেশম দ্বীপের গল্পটাও অনেকটা তেমন। একসময় দূর দূরান্ত থেকে মানুষ এই দ্বীপে আসতো নীল জল, পান্না সবুজ বন আর অদ্ভুত সব পাথরের খাঁজ দেখতে। কিন্তু এখন আর সেখানে পর্যটকদের ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতে দেখা যায় না। তার বদলে দ্বীপের মাটির অনেক গভীরে নীরবে প্রস্তুত হচ্ছে ভয়ঙ্কর সব মারণাস্ত্র। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যখন তুমুল অহংকার নিয়ে ইরানে হামলা চালালো, তখন এই কেশম দ্বীপই হয়ে দাঁড়িয়েছে তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। কেন? কারণ এই একটি দ্বীপই পুরো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের পেটের ভেতরে লুকিয়ে রেখে বিশ্ব বাণিজ্যের টুটি চেপে ধরেছে। হরমুজ প্রণালীর ঠিক প্রবেশমুখে প্রায় 1445 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ছড়িয়ে আছে এই বিশাল কেশম দ্বীপ। দূর থেকে দেখলে মনে হবে কেউ যেন সমুদ্রের বুকে একটা বিশাল পাথরের ছিপি আটকে দিয়েছে। এই দ্বীপে বাস করেন প্রায় 1,48,000 মানুষ। তাদের বেশিরভাগই সুন্নি মুসলিম, কথা বলেন নিজেদের মিষ্টি বন্দরী ভাষায়। সমুদ্র ঘিরেই তাদের বেঁচে থাকা, সমুদ্রই তাদের অন্নদাতা। এখানকার মানুষদের একটা অদ্ভুত সুন্দর উৎসব আছে। প্রতি বছর নওরোজ সায়েদি বা জেলেদের নববর্ষের দিনে তারা কেউ সাগরে জাল ফেলেন না। দিনটি তারা পালন করেন কেবল সমুদ্রের প্রতি কৃতজ্ঞতা জানাতে, যেন সাগর তার বুকে থাকা মাছ আর সম্পদ দিয়ে তাদের সারা বছর বাঁচিয়ে রাখে।
মানুষগুলো সাদাসিধে, তাদের চাওয়া পাওয়াগুলো খুব ছোট, কিন্তু ক্ষমতার লোভ আর ভূরাজনীতির দাবানল এই ছোট ছোট চাওয়াগুলোকে মুহূর্তেই পুড়িয়ে ছাই করে দেয়। এই সাদাসিধে মানুষগুলোর পায়ের নিচেই এখন লুকিয়ে আছে 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর এক মারণাস্ত্রের ভান্ডার। যুদ্ধ যখন শুরু হয় তখন সাধারণ মানুষের জীবন কিভাবে থমকে যায়, কেশম তার এক করুণ উদাহরণ। অপারেশন এপিক ফিউরি শুরুর ঠিক এক সপ্তাহের মাথায় গত 7 মার্চ মার্কিন যুদ্ধ বিমান আঘাত হানে দ্বীপটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি শোধনাগারে। চারদিকে নোনা জলের সমুদ্র, অথচ খাওয়ার পানির জন্য মানুষের হাহাকার। চোখের পলকে দ্বীপের 30টি গ্রামের মানুষের মিঠা পানির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তেহরান এই হামলাকে সাধারণ মানুষের উপরে বর্বর অপরাধ বলে আখ্যা দেয়। তারা জবাব দিতেও খুব একটা সময় নেয়নি। ইরানের সন্দেহ ছিল কেশমে এই বিমান হামলা চালানো হয়েছে পার্শ্ববর্তী কোনো উপসাগরীয় দেশ থেকে। এর প্রতিশোধ হিসেবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সোজা বাহরাইনের জুফায়ের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ পাল্টা হামলা চালিয়ে বসে। যুদ্ধের সমীকরণটা তখন থেকেই যেন অন্যদিকে মোড় নিতে শুরু করে। সামরিক বিশ্লেষকরা এখন কেশমকে ডাকছেন ডুববে না এমন এক বিমানবাহী রণতরী বা আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে। বন্দর আব্বাস থেকে মাত্র 22 কিলোমিটার দক্ষিণের এই দ্বীপটি ক্লিয়ারেন্স প্রণালীর উপরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। কেশমকে ইরান মূলত তাদের অ্যাসিমেট্রিক বা অসম নৌশক্তির প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। এর মাটির নিচে মাইলের পর মাইল সুড়ঙ্গ। এই মিসাইল সিটি বা ভূগর্ভস্থ শহরের ভেতরে ঠিক কতগুলো ফার্স্ট অ্যাটাক স্পিডবোট বা উপকূলীয় মিসাইল ব্যাটারি লুকিয়ে রাখা আছে তা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্যাটেলাইটগুলো ঠিকঠাক ধরতে পারছে না। লেবাননের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং কৌশলগত বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাউনি মনে করেন কেশমের এই ভূগর্ভস্থ নেটওয়ার্কের একটাই মূল উদ্দেশ্য হরমুজ প্রণালীর টুটি চেপে ধরা। এবং আশ্চর্যের বিষয় হলো ইরান এই কাজে অভাবনীয় সফলতা দেখিয়েছে। গত সপ্তাহেই ইরান যখন এই পথ দিয়ে যাওয়া জাহাজগুলোতে হামলার হুমকি দিল তখন পুরো প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পারাপারের পথ এখন স্থগিত। এখন কেবল গুটি কয়েক তেলের জাহাজ অনেক দেন দরবার আর চুক্তির পর পার হওয়ার সুযোগ পাচ্ছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রণতরীর বহর সাজিয়ে জোর করে এই পথ খোলার চেষ্টা করছেন। কিন্তু কেশমের ভৌগোলিক অবস্থান আর মাটির নিচে এই দুর্গ ভেদ করা যে কতটা কঠিন তা পেন্টাগনের কর্তারা খুব ভালো করেই জানেন। কেশমের এই কৌশলগত গুরুত্ব মোটেও নতুন কিছু নয়। আরবরা একে ডাকত জাজিরা আল তাউইলা বা লম্বা দ্বীপ নামে। প্রাচীন গ্রিক অভিযাত্রী নিয়ারকাস এর নাম দিয়েছিলেন ওয়ারাক্টা। তার বর্ণনায় এখানে নাকি পাওয়া গিয়েছিল কিংবদন্তি ইরিথ্রাসের সমাধি। 9ম শতাব্দীতে ইসলামিক ভূগোলবিদরা একে ডাকতেন আবুল কাওয়ান নামে। এই দ্বীপের ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে 1301 সালে তাতারদের নির্মম হামলা থেকে বাঁচতে হরমুজের শাসকরা তাদের পুরো রাজ দরবার এই দ্বীপে নিয়ে এসেছিলেন। শুষ্ক গালফ অঞ্চলে এই দ্বীপটি একসময় পানির পাত্র হিসেবে কাজ করত। 1552 সালে অটোমান সেনাপতি পিরি রেইস এখানে হামলা চালিয়ে যে বিপুল ধনসম্পদ লুট করেছিলেন তাকে তৎকালীন সময়ের সবচেয়ে বড় লুটপাটের ঘটনা বলা হয়। পর্তুগিজরা 1621 সালে এখানে এক বিশাল পাথরের দুর্গ বানিয়েছিল নিজেদের আধিপত্য ধরে রাখতে। তবে পরের বছরই পারস্য আর ইংরেজদের যৌথ বাহিনী তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। সেই রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন বিখ্যাত ব্রিটিশ নাবিক উইলিয়াম ব্যাফিন। এমনকি ব্রিটিশরাও 19বিংশ শতাব্দীতে এখানে নৌঘাঁটি বানিয়েছিল যা 1935 সাল পর্যন্ত টিকে ছিল। পরে তৎকালীন ইরানের শাহ রেজা পাহলভির চাপে তারা এই দ্বীপ ছাড়তে বাধ্য হয়। এত যুদ্ধ, এত রক্তপাত আর এত ক্ষমতার পালাবদলের মাঝেও কেশম তার নিজস্ব এক অদ্ভুত মায়াবী রূপ ধরে রেখেছিল। 2006 সালে এই দ্বীপটি পুরো মধ্যপ্রাচ্যের প্রথম ইউনেস্কো স্বীকৃতি জিও পার্ক হওয়ার সম্মান লাভ করে। দ্বীপের একপাশে রয়েছে বিশাল হারা ম্যানগ্রোভ বন যা পরিযায়ী পাখিদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল। এর ভূপ্রকৃতি যেন কল্পকাহিনীর পাতা থেকে উঠে আসা। এখানকার ভ্যালি অফ স্টার্স বা তারার উপত্যকা দেখলে মনে হবে ভিন গ্রহের কোনো জায়গা। হাজার হাজার বছরের বায়ু আর জলের ক্ষয়ে তৈরি হওয়া এই উপত্যকা নিয়ে স্থানীয়দের বিশ্বাস আকাশ থেকে একটি বিশাল তারা খসে পড়ে মাটি ফাটিয়ে এই অদ্ভুত সুন্দর জায়গাটি তৈরি করেছিল। রয়েছে নামাকদান সল্ট কেভ বা লবণের গুহা যা প্রায় 6 কিলোমিটার দীর্ঘ। এর ভেতরের স্ফটিকগুলো কোটি কোটি বছরের পুরনো, যেখানে গালফ অঞ্চলের সবচেয়ে বিশুদ্ধ লবণ পাওয়া যায়। আর আছে চিপকো ক্যানিয়ন, লবণ আর চুনা পাথরের তৈরি এক সরু গভীর গিরিখাত যা দেখতে অবিকল পাথরের তৈরি এক প্রাকৃতিক উপাসনালয়ের মতো মনে হয়। কিন্তু আজ এই প্রাকৃতিক উপাসনালয়ে শান্তির বদলে বাজছে যুদ্ধের দামামা। নীল আকাশ ঢাকা পড়েছে কালো ধোঁয়ায়। পর্যটকদের বদলে সেখানে এখন টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার। কেশম এখন 21 শতকের ভয়াবহ জ্বালানি যুদ্ধের ভরকেন্দ্র। ইতিহাস বড় নিষ্ঠুর, আবার বড় বাস্তব। পর্তুগিজ, অটোমান বা ব্রিটিশদের মতো বড় বড় সাম্রাজ্য এই দ্বীপে রাজত্ব করতে এসে একসময় ঠিকই নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। সময়ের স্রোতে সাম্রাজ্য ভাঙে, নতুন পরাশক্তির জন্ম হয়। কিন্তু হরমুজ প্রণালীর বুকের এই পাথুরে দ্বীপটি শতাব্দীর পর শতাব্দী ধরে তার জায়গা স্থির করে রাখে। ইরান এবার দ্বীপটিকে তাদের সবচেয়ে বড় রক্ষা কবচ হিসেবে হাজির করেছে বিশ্ববাসীর সামনে। সাব্বাস শ্রীলঙ্কা। একটা খবরের শিরোনাম দেখে সাব্বাস দিলাম শ্রীলঙ্কাকে। কেন? যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধ বিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা। চিন্তা করছেন? শ্রীলঙ্কা মুসলিম দেশ না, সেখানে আমাদের আরব দেশগুলো কি পা চাটতেছে, আমেরিকা আর ইসরায়েলের। সেখানে শ্রীলঙ্কা মতন দেশ যেখানে বলতে গেলে 90% বা তার উপরে হচ্ছে হিন্দু। তবে এটা কিন্তু বামপন্থী সরকার, যথেষ্ট ধর্ম নিরপেক্ষ। এটা ভারতের ওই বিজেপি সরকারের মতন সরকার না। অনেক বিপ্লব গণঅভ্যুত্থানের পর একেবারে নির্বাচিত সরকার, তাদের মেরুদণ্ড দেখেন কত শক্তি। সেই শ্রীলঙ্কা দুটো যুদ্ধ বিমানকে অবতরণের অনুমতি দেয়। খবরটা কি? যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধ বিমান চলতি মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার একটি বেসামরিক বিমানবন্দরে অবতরণ করতে চেয়েছিল, কিন্তু দেশটির সরকার অনুমতি দেয়নি। শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়ককে এই তথ্য জানিয়েছেন। দিশানায়কে আইন প্রণেতাদেরকে বলছে, যুক্তরাষ্ট্র গত 4 থেকে 8 মার্চের মধ্যে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের মত্তলা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দরে 2টি বিমান অবতরণের অনুমতি চেয়েছিল। তারা সেখানে জিবুতির
একটি ঘাঁটি থেকে 8টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রবাহী 2টি যুদ্ধ বিমান আনতে চেয়েছিল। দেখেন কোথায় কোথায় ঘাঁটি বানায় রাখছে। জিবুতির একটি ঘাঁটি থেকে সেখানে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রবাহী 2টি যুদ্ধ বিমান আনতে চেয়েছিল। দিশানায়কের এই তথ্য শুনে আইন প্রণেতারা করতালি দেন। চিন্তা করেন, মানে সবাই করতালি দিছে। এখানে আমেরিকা বলে নমো নমো পুতু করে নাই তারা। এর মধ্যে তিনি যোগ করেন, শ্রীলঙ্কার নিরপেক্ষতা বজায় রাখতে আমরা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছি। সাব্বাস। যুক্তরাষ্ট্র গত 26শে ফেব্রুয়ারি এই অনুরোধ করেছিল। একই দিনে ইরানও 9 থেকে 13 মার্চের মধ্যে তাদের 3টি জাহাজের পরীক্ষা শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়েছিল। ভারতের আয়োজন করা ওই নৌমহড়ায় অংশ নেওয়ার পর জাহাজগুলো শ্রীলঙ্কায় যেতে চেয়েছিল, সেই অনুরোধও প্রত্যাখ্যান করেছিল। তার মানে তারা ইরানকেও দেয়নি। কিন্তু দেখেন, যখন ভারতের সাথে যৌথ নৌমহড়া শেষে মানে শ্রীলঙ্কার উপকূল পাড়ি দিচ্ছিল, ঠিক সেই সময় ওই আমেরিকা ওই জাহাজ ডুবাই দেয়। সেখানে 30 জন নাবিককে শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার করে। এটাও নিশ্চয়ই দেখেছেন। তার মানে কতটা মানবিক একটা দেশ এবং কতটা নিজেরা আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ, যে তারা এই যুদ্ধকে নো বলছে। মানে আমেরিকার 2টা যুদ্ধ বিমানকে নামতে দেয়নি, আবার শ্রীলঙ্কার যে ওই নৌমহড়া শেষে ভারতে তারা শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়েছিল, কিন্তু তারাও সেটা অনুমতি দেয়নি। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। বর্তমানে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে। এতে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, ফলে বিশ্ববাদের অস্থিরতা তৈরি হয়েছে। পার্লামেন্টে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, আমরা এই অনুরোধগুলো বিবেচনা করছিলাম। যদি আমরা ইরানকে হ্যাঁ বলতাম, তবে আমাদের যুক্তরাষ্ট্রকেও হ্যাঁ বলতে হতো। চিন্তা করেন, এখানে যেহেতু ইরানকে না বলছে, যুক্তরাষ্ট্রকেও না বলছে। যুদ্ধ শুরুর পর গত 4 মার্চ শ্রীলঙ্কার জলসীমায় ইরানের IRIS ডেনা নামের একটি সামরিক জাহাজের যুক্তরাষ্ট্র সাবমেরিন থেকে টর্পেডো হামলা চালায়। জাহাজটি ভারতের নৌমহড়ায় অংশ নিয়ে ইরানের পথে ফিরছিল। হামলায় ইরানের অন্তত 84 জন ক্রু মানে নাবিক নিহত হন। শ্রীলঙ্কার নৌবাহিনী 32 জন ক্রুকে উদ্ধার করে। এছাড়া কারিগরি ত্রুটির কবলে পড়া দ্বিতীয় একটি ইরানি জাহাজ IRIS বুশেহর এবং এর ক্রুদেরও উদ্ধার করেছিল শ্রীলঙ্কা। দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড় বর্তমানে শ্রীলঙ্কা সফর করছেন। গতকাল তিনি দিশানায়কের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 2022 সালে চরম অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে থাকা শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধের কারণে সরবরাহ সংকটের মুখে পড়েছিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার বৃহত্তম রপ্তানি বাজার, অন্যদিকে ইরান তাদের চায়ের অন্যতম প্রধান ক্রেতা। যাই হোক না কেন, তারা যুক্তরাষ্ট্রকে ছাড় দিল না। যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার মতো বা যুক্তরাষ্ট্রকে না করার মতন সেই সাহস, সেই মেরুদণ্ড শ্রীলঙ্কার আছে। এই জন্য বললাম সাব্বাস শ্রীলঙ্কা। তবে ঈদের দিনে একটু খারাপ সংবাদ বাংলাদেশের জন্য, যারা আমরা বাংলাদেশের নাগরিক আছি। তবে এই খারাপ সংবাদটার পেছনে একটা কারণ হচ্ছে ইরান। এখন আমরা যদি বিশ্লেষণ করি, ইরানকে নিজে নিজে এই ঘটনাগুলো ঘটাইছে নাকি ইরানকে বাধ্য করা হয়েছে? বাস্তবতা হচ্ছে ইরানকে বাধ্য করা হয়েছে। ইরান নিজেদের পয়সা দিয়া তারা সামরিক খাতে, প্রযুক্তি খাতে, মহাকাশ খাতে, পারমাণবিক খাতে নিজেদেরকে ডেভেলপ করছে, যেমন পৃথিবীর অন্যান্য শক্তিশালী 10টা দেশ করে। তবে যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র, সো এখানে সমস্যা হচ্ছে পশ্চিমাদের সমস্যা, এমনকি মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের যে সকল দেশে নিজস্ব ঘাঁটি আছে, গুটিবাজ আছে, রাষ্ট্রগুলো তারা নিজেরা। তো এর মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে কাতার। ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে অভিযান চালানোর জন্য সৌদি এবং কাতার সবচেয়ে বড় বেশি ভূমিকা রেখেছে। এটা নিয়ে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তো এর পরিপ্রেক্ষিতে কাতারে অনেক বড় হামলা চালাইছে ইরান। আর গতকালকে নিউজটা দিয়েছিলাম, প্রায় 5 বছরের জন্য কাতারকে পিছাই দিছে যে উদীয়মান অর্থনীতি ছিল। আর মেইন কারণটা হচ্ছে কাতারে রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এতে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত ততটা বেশি ধাক্কায় পড়বে না, তাদের নিজস্ব ইন্টারনাল সোর্স আছে। বাট বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশ খুব শীঘ্রই বিদ্যুৎ বিভ্রাট এবং শিল্প কারখানায় উৎপাদিত হওয়া পণ্যে বিশেষ বড় ধাক্কা খাবে। ইতিমধ্যে বাংলাদেশে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়ে গেছে। এখন কেন? বাংলাদেশ, পাকিস্তান, ভারত আমরা আসলে LNG যেটা আমদানি করি, এটা একটা বড় অংশ আমরা আনি কাতার থেকে। তো কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাসই এই রাস লাফানে প্রক্রিয়াজাত হয় এবং সেখান থেকেই রপ্তানি করা হয়। জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্যাপলারের মতে পাকিস্তান এবং বাংলাদেশ তাদের LNG আমদানির যথাক্রমে 99% এবং 70% পায় কাতার থেকে। অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান S&P গ্লোবালের তথ্য অনুযায়ী ভারতের LNG চাহিদার 40% তারা কাতার থেকে সংগ্রহ করে। এই জন্য ভারতের বড় ধাক্কা না। তো ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম কাতারে যত বড় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাইলো, এতে আপনার এই ধাক্কাটা এটা আমাদের মতন রাষ্ট্রগুলোকে ঝামেলা ফেলতে যাচ্ছে। রাস লাফান স্থাপনার পরিচালক এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি তারা আপনার বলছে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটির 3 থেকে 5 বছর সময় লেগে যেতে পারে। আর পাকিস্তান এবং বাংলাদেশ উভয়েরই নিজস্ব LNG মজুদ সীমিত, যা দিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থা মাত্র 1 বা 2 সপ্তাহ চলতে পারে। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার ধাক্কায় বাংলাদেশ এবং পাকিস্তান রয়েছে। তো এখন এদিকে আসলে সরকারের কোনো দায়বদ্ধতা আছে না। বাট যেহেতু এই মুহূর্তে সরকার রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, এটা একটা ধাক্কা বিএনপির উপরে দিয়ে যাবে। ইতিমধ্যে পাম্পগুলোতে গেলে 200 টাকা, 1000 টাকা এর বেশি কিন্তু আপনার তেল দিচ্ছে না। এটা এখনো কিন্তু স্বাভাবিক। বাংলাদেশ, সিঙ্গাপুর এবং বিভিন্ন দেশ থেকে হিউজ পরিমাণ টাকা দিয়ে সরকার LNG কিন্তু কিনছে। ইরান বাংলাদেশের শিপকে তারা হরমুজ প্রণালীতে ডিস্টার্ব করতেছে না। বাট আমরা চাই না চাই আমরা এই সিস্টেমের মধ্যে আটকে গেছি। এখন বাংলাদেশ সরকার বিকল্প ব্যবস্থা করছে। যদি সরকার বলছে তেমন কোনো ধাক্কা পোহাতে হবে না, আমরা জাস্ট হচ্ছে একটু নিজেরা একটু সচেতন হতে হবে, একটু মিতব্যয়ী হতে হবে। তারপরেও এটা একটা বড় ধাক্কা লাগতে যাচ্ছে। এখন এই ধাক্কার জন্য রাষ্ট্র কিভাবে বিকল্প ব্যবস্থা নেবে, অথবা মাত্র সরকার একটা হানিমুন পিরিয়ড চলছে সরকারের, তো এই মুহূর্তে সেই ধাক্কাটা আসলে কিন্তু একটা বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে। তো দেখা যাক কি হয়।